ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহ হাতে। ফাতেমা, আজকে তো রাদিয়া আপু মাদ্রাসায় এলো না। রাদিয়া আপু কি অসুস্থ হলো নাকি? হ্যাঁ মিলি, সেটাই তো বুঝতে পারছি না। চলো আমরা বাড়ি যাওয়ার সময় রাতিয়া আপুর সাথে দেখা করে যাই, তাহলে জানতে পারবো। থাকো প্রভু, আমি জানিনি তবু তোমার। আসসালামু আলাইকুম রাতিয়া আপু। ওয়ালাইকুম আসসালাম। আরে ফাতেমা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি আপু। তোমরা কি তোমাদের বাসার জন্য আরো নতুন ফার্নিচার কিনে আনলে নাকি? না ফাতেমা, এই ফার্নিচারগুলো কিনে আনা হয়নি। আমাদের বাসারই ফার্নিচার এগুলো। ওই পিকআপ ভ্যানটা ওঠানো হচ্ছে। কেন আপু, ফার্নিচারগুলো পিকআপ ভ্যানে ওঠানো হচ্ছে কেন? আপু, এই ফার্নিচারগুলো কি পুরাতন হয়ে গেছে? তোমরা কি এগুলো ফেলে দিতে চাচ্ছ? ফাতেমা, ফার্নিচারগুলো ফেলে দিতে যাচ্ছে না। আসলে ফার্নিচারগুলো নিয়ে আমরা অন্য বাসায় চলে যাচ্ছি। অন্য বাসা মানে? ঠিক বুঝলাম না, কোথায় আপু? আসলে হয়েছে কি ফাতেমা, আমার আব্বুর এখান থেকে ট্রান্সফার হয়ে যাচ্ছে, তাই আমরা আর এই মহল্লায় থাকছি না। আমরা এখন ঢাকায় চলে যাচ্ছি। ঢাকাতেই আব্বুর পোস্টিং হয়েছে। কি বলছো রাদিয়া আপু? তোমরা ঢাকায় চলে যাচ্ছ? তোমার জন্য খুব খারাপ লাগছে আপু। তোমাকে খুব মিস করব আমরা। মিলি, আমিও তোমাদের খুব মিস করব। তোমাদের সাথে কাটানো সময়গুলো আমার সারা জীবন মনে থাকবে। একসাথে সবাই মিলে হই হুল্লোড় করে আমরা প্রতিদিন মাদ্রাসায় যেতাম, কিন্তু সেটা যে আর হবে না, এটা ভাবতে আমার খুব খারাপ লাগছে। তবে এখানে তো আমার কোনো কিছুই করার নেই বলো। আব্বুর যেহেতু ট্রান্সফার হয়ে গেছে, তাই আব্বুর সাথে তো আমাদেরকেও চলে যেতে হবে। হ্যাঁ আপু, তুমি ঠিক কথাই বলেছ। তোমাকে আমরা সবাই খুব মিস করব। তবে তুমি কিন্তু মাঝে মধ্যে আমাদের মহল্লায় বেড়াতে এসো আপু। আমাদেরকে আবার ভুলে যেও না কিন্তু। আর ঢাকায় পৌঁছে ফোন করো, কেমন? হ্যাঁ অবশ্যই, তা তো করবোই ফাতেমা। ওই তো বাবা মা চলে এসেছে। তোমরা তাহলে থাকো, আমরা রওনা দিচ্ছি। আরে ফাতেমা, মিলি, মাইশা, মালিহা, তোমরা সবাই এসেছো, খুব ভালো করেছো। আমরা হঠাৎ করে চলে যাচ্ছি, তোমাদের বাবা মাকেও জানানো হলো না, তাদেরকে তোমরা জানিয়ে দিও। তাহলে আসি আমরা, ভালো থেকো সবাই। ঠিক আছে আঙ্কেল আন্টি, আপনারাও ভালো থাকবেন। আর মাঝে মধ্যে অবশ্যই আমাদের মহল্লায় বেড়াতে আসবেন। ইনশাল্লাহ, অবশ্যই মা, হাতে সময় পেলে অবশ্যই আসবো। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। ঠিক আছে চাচা যান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর রাদিয়া তার বাবা মায়ের সাথে তাদের বাড়ির সমস্ত জিনিসপত্র নিয়ে চলে গেল। আর ফাতেমা, মাইসা, মালিহা মিলে তারা সবাই সেদিকে তাকিয়ে থাকলো। এদিকে রাদিয়ার বাবা আগের শহরে একটি বড় বাসা ভাড়া নিয়েছে। মা রাদিয়া, এই বাসাটাই আমি ভাড়া নিয়েছি মা। দেখো বাসাটা সুন্দর হয়েছে না মা? ভেতরে গেলে আমার বিশ্বাস তোমাদের খুব পছন্দ হবে। হ্যাঁ বাবা, বাসাটা সত্যি খুব সুন্দর, আমারও খুব পছন্দ হয়েছে বাবা। এখন চলো সবাই, আমরা জিনিসপত্রগুলো নিয়ে ভেতরে চলে যাই। এরপর এক এক করে সব জিনিসপত্রগুলো বাসার ভেতরে ঢোকানো হলো। আর 1-2 দিনের মধ্যেই তারা তাদের বাসাটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিল। নতুন ছবি আঁকি, দেখো তোমায়। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম মা রাদিয়া। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন মা? কিছু কি হয়েছে মা? আব্বু, আমি তো এতদিন রসুলপুর মহল্লার মাদ্রাসায় পড়াশোনা করতাম, কিন্তু এখানে কোথায় পড়বো? এখানে কি আপনার কোনো পরিচিত মাদ্রাসা আছে আব্বু? মা রাদিয়া, শহরে তো মাদ্রাসায় তেমন কেউ পড়ে না, আর কাছাকাছি কোনো মাদ্রাসাও নেই। তুমি তো ওখানে দাখিল পরীক্ষা দিয়ে এসছো, তাই আমি চাচ্ছি এবার তোমাকে আমি কলেজে ভর্তি করে দেব। কি বলছেন আব্বু, আমি কলেজে ভর্তি হব? আমি তো মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছি, এখন আবার কলেজ লাইনে যাব? এটা তো আমার জন্য কঠিন হয়ে যাবে আব্বু। তাছাড়া কলেজে পর্দা করে গেলে তো সবাই আমাকে খ্যাত মেয়ে বলবে। না মা, তুমি যেটা ভাবছো সেটা ভুল। কলেজে পর্দা করে গেলে কেউ তোমাকে কিছু বলবে না। হ্যাঁ, প্রথমে একটু সমস্যা হবেই মা,
আস্তে আস্তে দেখবে সবাই তোমাকে বন্ধু বানিয়ে নেবে ইনশাআল্লাহ। চিন্তা করো না মা, আমি কালকেই তোমাকে কলেজে ভর্তি করিয়ে দেব। আর ওই কলেজটা মহিলা কলেজ মা, ওখানে তোমার কোনো অসুবিধা হবে না। আচ্ছা আব্বু, ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করবেন সেটাই করুন। পরাজিতা হৃদয়ের রজনী। পরদিন সকালবেলা রাজ্জাক সাহেব অফিসের উদ্দেশ্যে বের হলো আর তার মেয়ে রাদিয়াকে ডাকতে লাগলো। মা রাদিয়া, রাদিয়া, কোথায় তুমি মা? জলদি এদিকে এসো, কলেজে যেতে দেরি হয়ে যাচ্ছে মা। তোমাকে আবার কলেজে ছেড়ে দিয়ে আমাকে অফিসে যেতে হবে, তাড়াতাড়ি এসো মা। এই তো আব্বু, আমি রেডি, চলেন। এরপর রাজ্জাক সাহেব তার মেয়ে রাদিয়াকে নিয়ে চলল কল্যাণপুর মহিলা কলেজে। রাদিয়াকে সেই কলেজে ভর্তি করিয়ে দিল। তারপর তিনি রাদিয়াকে সেই কলেজে রেখে তার অফিসে চলে গেল। রাদিয়া ক্লাস করতে চলে গেল। একটু পরে কলেজে স্যার চলে আসলো। রাদিয়া স্যারকে দেখা মাত্রই সালাম দিয়ে দাঁড়িয়ে পড়ল। আসসালামু আলাইকুম স্যার। এ কি, ক্লাসের সবাই হাসছে কেন? আমি কি এমন করেছি? আমি তো স্যারকে সালামি দিয়েছি। এই মেয়ে, তুমি কলেজে নতুন ভর্তি হয়েছো নাকি? আর তোমার ড্রেসের এই অবস্থা কেন? আবার দেখছি হিজাব পরে মুখ ঢেকে কলেজে এসেছো, আবার দাঁড়িয়ে আমাকে সালাম দিচ্ছ। আমি কি তোমার কাছে সালাম চেয়েছি? কি বলছেন স্যার? আমি সালাম দিয়ে কি ভুল করলাম? সালামের অর্থ হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমি তো আপনার মঙ্গলই কামনা করেছি। তাহলে এখানে ভুল কোথায় স্যার? আমার মঙ্গল কামনা করার তোমার দরকার নেই, আমার ভালো আমি বুঝে নিব। তোমার যেটা কাজ তুমি সেটা করো। আর শোনো, কাল থেকে এমন পোশাক পরে আর কলেজে আসবে না, মডার্ন ড্রেস পরে আসবে, ঠিক আছে? স্যারের এমন কথা শুনে রাদিয়ার মন খুব খারাপ হয়ে গেল আর সে বসে পড়ল। স্যার ক্লাস শেষ করে সেখান থেকে চলে গেল। স্যার চলে যাওয়ার পর কামিনী নামের একটি মেয়ে সে রাদিয়াকে বলল, হ্যালো, মাই নেম ইজ কামিনী। হোয়াট ইজ ইউর নেম? আমার নাম রাদিয়া। তোমার নামটা কিন্তু সুন্দর রাদিয়া, তবে তুমি এত খ্যাত কেন? তোমাকে দেখে তো ভদ্র ঘরের মেয়েই মনে হচ্ছে। তাহলে নিজের চেহারাটা এমন বোরকার মধ্যে আবৃত করে রেখেছো কেন? তুমি কলেজে পড়ো, এখন তো একটু নিজের স্বাধীনতা থাকা দরকার। খুলে ফেলো বোরকা। কাল থেকে স্যার যেমনটা বলেছে সেভাবেই কলেজে আসবে, কেমন? আর তা না হলে সবাই তোমাকে দেখে হাসাহাসি করবে, তখন তোমার ভালো লাগবে না। তাই তোমাকে সাবধান করে দিলাম। এই তুমি কি বলছো বোন? পর্দা করা তো ফরজ কাজ। আমি আল্লাহর ফরজ বিধান অমান্য করতে পারবো না। প্রয়োজনে আমি কলেজ পড়াই ছেড়ে দিব, তবুও আমি পর্দা করা ছাড়তে পারবো না। পর্দা করা ছেড়ে দিলে নারীর কোনো দাম থাকে না, তখন সেই নারীর অনেক বড় ক্ষতি হয়ে যায়। তোমাকে আমার বলার ছিল বললাম, এখন তুমি যেটা ভালো মনে করবে সেটাই করো। তবে আমরা যে পর্দা করছি না, কই আমাদের তো কোনো ক্ষতি হচ্ছে না। ক্ষতি হবে বোন, দেখবে একদিন তোমাদের খুব বড় ক্ষতি হয়ে যাবে। আল্লাহর বিধান অমান্য করলে আল্লাহ সহজে শাস্তি দিতে চান না, কারণ আল্লাহ তার বান্দাকে ভালো হওয়ার সুযোগ দেন, তওবা করার সুযোগ দেন। তবে তারপরেও সেই বান্দা তার রাস্তায় না এলে তবে তিনি শাস্তির ব্যবস্থা করেন। তুমি দেখে নিও, কোনোদিন আমার ক্ষতি হবে না, আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম। এভাবেই সেই দিনের মতো ক্লাস শেষ হয়ে গেল আর রাদিয়া তার বাসায় চলে এলো। বাসায় এসে তার আব্বুকে বলল, আব্বু, আপনি আমাকে কোন কলেজে ভর্তি করিয়ে দিলেন? কলেজের স্যার তো আমাকে বোরখা পরে যেতে মানা করে দিয়েছে। এমন ফেরাউনের মতো স্যারদের কলেজে আমি পড়বো না আব্বু, পড়বো না। স্যার বললেই হবে? এটা মুসলিম দেশ, এদেশে সবার অধিকার আছে নিজের মতো চলাফেরা করার। তোমার বোরকা পরতে ইচ্ছে করে তুমি বোরকাই পরবে, যার মডার্ন ওয়েস্টার্ন ড্রেস পরতে ইচ্ছা করে সে মডার্ন ওয়েস্টার্ন ড্রেসই পরবে। নিজের ইচ্ছা অন্যের উপর চাপিয়ে দিয়ে দিলেই তো হবে না। তোমাকে মডার্ন ড্রেস পরে কলেজে যেতে হবে না মা, তুমি বোরকা পরেই কলেজে যাবে। এরপরেও যদি বোরকা পরে কলেজে যেতে না দেয় তাহলে কলেজে যাওয়ারই দরকার নেই, তুমি বাসাতেই পড়বে। তবে হাল ছাড়া যাবে না মা, আল্লাহর রাস্তায় চললে এমন ছোটখাটো বিপদ আসবেই, আর সব বিপদ থেকে আল্লাহই আমাদের সাহায্য করবে। এভাবে রাদিয়া প্রতিদিন বোরখা পরেই কলেজে যেত। এ নিয়ে কলেজের স্যাররা অনেক কথা বলেছে, কিন্তু রাদিয়া কারো কোনো কথায় পাত্তা দেয়নি। সে তার সিদ্ধান্তে অটল ছিল। একদিন কামিনী আর রাদিয়া হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিল। তখন রাস্তা দিয়ে একটা দুষ্টু ছেলে ওদের পেছন পেছন যাচ্ছে আর গান গাচ্ছে। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। এই চুমকি চলেছে একা পথে,
সঙ্গী হলে দোষ কি তাতে। কি ব্যাপার? কে আপনি? আমাদের পেছন পেছন এরকম গান গাইতে গাইতে আসছেন কেন? আপনার কি পারিবারিক শিক্ষার অভাব আছে নাকি? হ্যাঁ, এই গাইয়া মেয়েটা কি বলে এসব? আমি কি তোর পেছনে পেছনে গান গাইতে গাইতে যাচ্ছি? ক্ষেত মেয়ে কোথাকার, বোরকা পরে নিজেকে একদম ভূতনি বানিয়ে রেখেছে। আমি তোর পেছনে যাচ্ছি না, আমি তো যাচ্ছি ওই সুন্দরী ললনার পেছনে। দেখ ওকে, কি সুন্দর একটা মেয়ে, ওকে দেখেই আমার মনের মধ্যে প্রেমের ঘন্টি বেজে গেছে। সুন্দরী, এই নাও গোলাপ, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। কি, তোর এত বড় সাহস? তুই আমাকে ফুল দিচ্ছিস? এই কথা বলে কামিনী ফুলটা নিয়ে দূরে ছিটকে ফেলে দিল আর ওই বখাটে ছেলেটার গালে একটা চর বসিয়ে দিল আর সেখান থেকে চলে গেল। ওই মেয়ের এত বড় সাহস আমাকে চর মারে, এর জন্য ওকে চরম মূল্য দিতে হবে। কালকেই আমি আমার এই থাপ্পড়ের প্রতিশোধ নেব। এভাবে সেই দিনটি কেটে গেল। পরদিন কামিনী যখন কলেজে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় তখন সেই বখাটে ছেলেটা একটা অ্যাসিডের বোতল নিয়ে দাঁড়িয়েছিল। কামিনী সেখানে আসতেই অ্যাসিডের বোতল খুলে কামিনীর দিকে ছুরি মারল আর কামিনীর সাথে সাথেই চিৎকার করে উঠল। ওরে বাবারে, জ্বলে গেল, পুড়ে গেল! ইস, আহ, ওহ, বাঁচাও, বাঁচাও আমাকে! এরপর সেখানকার সবাই তাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেল, কিন্তু অ্যাসিডে তার পুরো শরীরই ঝলসে গেছে। তাকে আর কোনোভাবেই বাঁচানো গেল না। কামিনী ছটফট করতে করতে সেখানেই মারা গেল। কামিনী মারা যাওয়ার পর কল্যাণপুর মহিলা কলেজে সুখের ছায়া নেমে এলো। তখন শিক্ষকরা সবাই বুঝতে পারল যে কামিনীর এই অবস্থা হয়েছে শুধুমাত্র পর্দা না করার জন্য। কামিনী ছাড়া আর যারা যারা সেই কলেজে পর্দা করত না তারা সবাই ইফটিজিং এর শিকার হচ্ছিল, শুধুমাত্র রাদিয়া ছাড়া। এরপর শিক্ষকরা সবাই মিলে সিদ্ধান্ত নিল যে এখন থেকে এই মহিলা কলেজে সবাই বাধ্যতামূলক পর্দা করে আসবে। তো ছোট্ট বন্ধুরা, বুঝলে তো, পর্দা শুধু নারীর সৌন্দর্যকে ঢেকে রাখে না, সমাজের নানা অপরাধ থেকেও রক্ষা করে। নারীদের ফরজ কাজ হচ্ছে পর্দা করা। পর্দার ব্যাপারে কখনোই কোনো নারীকে অবহেলা করা উচিত নয়। পর্দার মাধ্যমে নারীদেরকে তাদের মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে। তাই আমরা সবাই চেষ্টা করব সবসময় পর্দার মধ্যে থেকে আমাদের সমস্ত কাজকর্ম করতে। তাহলে আল্লাহ তাআলা আমাদের সেই কাজকর্মের মধ্যে বরকত দান করবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থাকো প্রভু আমি জমিনে, তবু তোমার ইসলামপুর মহল্লায় আব্দুল্লাহ এবং আয়েশা নামের এক দম্পতি তাদের 3 মেয়েকে নিয়ে বাস করত। আব্দুল্লাহ ইসলামপুর পোস্ট অফিসে ছোটখাটো একটা চাকরি করত। একদিন, আয়শা, শোনো, তুমি বাচ্চাদের জামা কাপড়গুলো গুছিয়ে নাও, আমরা খুব শীঘ্রই কাশিমপুরে যাব। কি বলছেন আপনি? আমরা কাশিমপুরে যাব? আমি শুনেছি কাশিমপুর জায়গাটা নাকি খুব শীতল জায়গা, তার উপর নাকি ওখানে বড় বড় বরফের পাহাড়ও আছে। এই শীতের দিনে ওখানে যাওয়াটা কি আমাদের ঠিক হচ্ছে? না গিয়ে কি আর উপায় আছে? আমার অফিস থেকে আমাকে কাশিমপুরে বদলি করেছে, আমাকে তো যেতেই হবে, এটা সরকারি সিদ্ধান্ত। তুমি তো জানোই আমাদের নতুন পোস্টমাস্টার কত কড়া লোক। যদি আমি না যেতে চাই তাহলে আমাকে চাকরি থেকে তাড়িয়ে দেবে। তখন কি হবে বলো তো? আল্লাহ না করুক, এমনটা যেন কখনোই না হয়। ঠিক আছে, আমি বাচ্চাদের কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছি। নীল পরাজিতা হৃদয়ের রজনী। এরপর আয়েশা সবার কাপড় চোপড় গোছাতে থাকে। একে মা, তুমি ব্যাগ গোছাচ্ছ যে? আমরা কোথায় যাচ্ছি মা? নতুন আরেক জায়গায় যাচ্ছি রে মা। কিন্তু আমি এখান থেকে যেতে চাই না মা। আমি ছোট থেকে এখানে বড় হয়েছি, মক্তব পড়েছি, মাদ্রাসায় পড়েছি। এখান থেকে চলে গেলে আমার স্কুলের কি হবে? তাছাড়া এখানে আমার কত বান্ধবী রয়েছে, ফাতেমা, মাইশা, মালিহা, তারপর মিলি, ওরা সবাই কত ভালো। আমি ওদেরকে ছেড়ে কোথাও যেতে চাই না মা। আর তাছাড়া সামনের মাসে তো আমাদের ফাইনাল পরীক্ষা, আমার এখান থেকে যেতে ইচ্ছে করছে না মা। পরীক্ষার সময় এসে তোর কোনো একটা বান্ধবীর বাসায় থেকে পরীক্ষা দিয়ে যাস মা। তোর বাবাকে যে এখান থেকে ট্রান্সফার করে দিয়েছে, আমাদের যে যেতেই হবে মা। তাছাড়া যেখানে যাচ্ছি সে জায়গাটা খুব সুন্দর, সেখানে বরফের পাহাড় আছে আর চারপাশে অনেক বনও আছে। খুব সুন্দর জায়গাটা, সেখানে গেলে তোদের অনেক ভালো লাগবে মা। কি বলছো তুমি মা? পাহাড় আছে, আবার বনও আছে? আচ্ছা, তাহলে আর আমার কোনো আপত্তি নেই। সেখানে গিয়ে আমি রোজ পাহাড় দেখবো আর বনে ঘুরে বেড়াবো, ইনশাল্লাহ। এরপর আব্দুল্লাহ তার স্ত্রী আয়েশা ও তার 3 মেয়েকে নিয়ে কাশিমপুরের উদ্দেশ্যে রওনা দেয়। এক পর্যায়ে তারা কাশিমপুরে পৌঁছেও যায়,
কিন্তু তারা সেখানে গিয়ে দেখে একটা মাটির ঘর আব্দুল্লাহ ভাড়া নিয়েছে। একে মা, আমরা এরকম পুরাতন একটা মাটির ঘরে থাকবো? এটা দেখে তো মনে হচ্ছে যে কোনো সময় ভেঙে যাবে। মারে, সাদামাটা ভাবে জীবনযাপন করা নবীর সুন্নত। তাছাড়া তোর বাবা তো মাত্র বদলি হয়ে এলো, এখন তার হাতে তেমন টাকা পয়সা নেই, তাই এরকম একটা মাটির বাড়ি ভাড়া নিয়েছে। এই বাড়িটার ভাড়া একটু কম, এখানে নাকি ফ্ল্যাটের ভাড়া 10,000 টাকার বেশি। পাহাড়ি এলাকা বলে হয়তো ফ্ল্যাটের ভাড়াটা একটু বেশি। এখন আর কথা বাড়িয়ে লাভ নেই রে মা, চল ভিতরে যাই। জোহরের আজান তো দিয়ে দিয়েছে, নামাজটা পড়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। এরপর তারা মাটির ঘরের ভেতরে প্রবেশ করে। তারপর আল্লাহ তাআলার রহমতে তারা বেশ ভালোই দিন কাটাচ্ছিল। একদিন তারা 3 বোন বনে ঘুরতে বের হলো। যখনই শুনি মাশাআল্লাহ, পাহাড়টা দেখতে কত সুন্দর আপু, তাই না বলো? আমরা তো সেই তখন থেকে এই এক জায়গায় দাঁড়িয়ে পাহাড় দেখছি। ওপাশে নাকি বনও আছে, চলো তো একটুখানি ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ, তাই চল। এরপর তারা 3 বোন অনেকক্ষণ ঘোরাঘুরি করে বাড়িতে ফিরে যায়। আর তখনই এলাকার মসজিদ থেকে এলান জারি হয়। আসসালামু আলাইকুম প্রিয় কাশিমপুরবাসী, আবহাওয়া অধিদপ্তরের কার্যালয় থেকে এইমাত্র খবর এসেছে যে কাল বিকেলে বরফের বৃষ্টি হতে পারে এবং সেই সাথে তুমুল ঝড়ও হবে। ঝড় বাতাসে পাহাড় ভেঙে মানুষের বসতবাড়ির ক্ষতি সাধন করতে পারে, তাই সবাই পাহাড়ের আশেপাশে থেকে নিরাপদ স্থানে সরে যান, নিজে বাঁচুন এবং অন্যকেও বাঁচান। লামিয়ার বাবা, আপনি শুনলেন মসজিদ থেকে কি বললো? হ্যাঁ, শুনলাম তো। কি করব এখন কিছুই তো বুঝতে পারছি না। একটার পর একটা বিপদ লেগেই আছে। এখন তো রাত হয়ে গেছে, এত রাতে তো বাচ্চা কাচ্চা নিয়ে নিরাপদ স্থানে যেতেও পারবো না। কাল সকাল সকাল নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে, আল্লাহ ভরসা। পরের দিন সকাল হতে না হতেই তুমুল বেগে ঝড় শুরু হলো আর আকাশ থেকে বরফের বৃষ্টি পড়তে লাগলো। তখন আব্দুল্লাহ, আয়শা আর তার 3 মেয়েকে নিয়ে বাড়ির বাইরে বের হলো। তারা দেখলো সেখানে মহল্লার লোকদের নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়ার জন্য একটি গাড়ি অপেক্ষা করছে। এরপর আব্দুল্লাহ আর আয়শা তার 3 মেয়েকে গাড়িতে উঠিয়ে দেয়। আর তখনই আশপাশ থেকে আরো বেশ কিছু লোক আসে আর এসে গাড়িতে উঠে পড়ে। তারপর গাড়ি একেবারেই ভরে যায়, কিন্তু আব্দুল্লাহ আর আয়শা গাড়িতে উঠতে পারে না। এদিকে গাড়িটি নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে রওনা দেয়। আর তখনই হঠাৎ আব্দুল্লাহ আর আয়শার মাথায় একটা বরফের টুকরো এসে পড়ে আর তারা দুজনে সেখানে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। আর গাড়ি থেকে এই দৃশ্য তাদের 3 মেয়ে দেখে ফেলে। আর এইদিকে সেই গাড়িটি তাদের 3 বোনকে নিয়ে গিয়ে কাশিমপুর স্টেশনে নামিয়ে দেয়। আমরা কোথায় চলে এলাম? আমার তো মা বাবার জন্য খুবই চিন্তা হচ্ছে, তারা তো আমাদের সাথে আসতেই পারলো না। বরফের টুকরো মাথায় পড়ে তারা তো অজ্ঞান হয়ে গেল। হে আল্লাহ, তুমি আমার বাবা মাকে সহি সালামতে রেখো। আপু, আমার খুব খিদে পেয়েছে। বোন, আজকে রাতটা একটু কষ্ট করে কাটিয়ে দে, কাল সকালে না হয় কোনো খাবারের ব্যবস্থা করব ইনশাল্লাহ। এরপর তারা 3 বোন রেল স্টেশনের প্ল্যাটফর্মের একপাশে ঘুমিয়ে পড়ে। বড়ই শানওয়ালা নবীজি আমাদের। আরে ধর, প্রতিদিন কোথা থেকে যে এত মানুষ এসে এই স্টেশনে ঘুমায় কে জানে। এই মেয়েরা, এই ওঠো ওঠো বলছি, এটা কি ঘুমানোর জায়গা নাকি? রেল পুলিশের ধমক শুনে তারা 3 বোন উঠে পড়ে। আর ঘুম থেকে উঠে তারা প্রচন্ড শীতে কাঁপতে থাকে। তাদের কাছে শীতের কোনো কাপড় চোপড় ছিল না। এরপর তারা একটা দোকানে আসে আর দোকানদারকে কাজ করে দিয়ে যা খাবার পায় সেগুলোই তারা 3 বোন ভাগ করে খেয়ে নেয়। এরপর তারা তাদের বাবা মায়ের কাছে যাওয়ার জন্য রওনা দেয়, কিন্তু তারা জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার সময় ভুলবশত দিক হারিয়ে অন্যদিকে চলে যায়। আপু, আমরা কোথায় চলে এলাম? আমার তো খুব ভয় করছে। আমাদের বাসা তো এদিকে নয়, আমরা তো ভুল জায়গায় চলে এসেছি আপু। আমরা এখন ভয়ঙ্কর জঙ্গলে এসে পৌঁছালাম। যদি এখন কোনো পশু পাখি এসে আমাদের কোনো ক্ষতি করে? আল্লাহ ভরসা মারিয়াম, আমাদের কোনো কিছু হবে না। আল্লাহর উপর ভরসা রাখ, তিনি আমাদের রক্ষা করবেন। এখানে টিকে থাকতে আমাদের এখন কিছু একটা ব্যবস্থা করতেই হবে। ওই দেখ জান্নাতুল, কাল রাতের ঝড়ে ওখানে বেশ কিছু বাঁশ পড়ে আছে। চল, আমরা ওই কাঁচা বাঁশগুলো দিয়ে একটা ছোট্ট ঘর বানিয়ে নেই।
যতদিন না বাবা মাকে খুঁজে পাচ্ছি ততদিন আমরা ওই বাসের ঘরেই থাকবো। তাহলে আমাদের ঠান্ডা একটু কম লাগবে বোন। তারপর আস্তে আস্তে আমরা বাবা মাকে খুঁজে বের করবো, ইনশাল্লাহ। এরপর তারা 3 বোন মিলে সারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে একটি বাঁশের ঘর তৈরি করে ফেলল। তারপর তারা 3 বোন ওই কড়া শীতের মধ্যে কষ্ট করে ওই বাঁশের ঘরে থাকতে লাগলো।